আমি এসআর রোমানা। পাগলি এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি দুর্দান্ত একটি রোমান্টিক কমেডি এবং ইউথ ড্রামা। ড্রামার নাম ইউ আর দ্য অ্যাপল অফ মাই আই। স্কুল লাইফের সেই ফাজলামো, ফার্স্ট ক্রাশ আর ব্যাকবেঞ্চারদের কাহিনী তো অনেক দেখেছেন। আজকে চলুন একদম ভিন্ন লেভেলের এক বাদর গ্যাংয়ের গল্প দেখি। জিনু নামের এক চরম লেভেলের কেয়ারলেস আর দুষ্টু ছেলে। জীবনে পড়াশোনা বা টেনশন বলতে এর ডিকশনারিতে কিচ্ছু নেই। আর তার সাথে আছে 4 পিস রত্নমার্কা বন্ধু। একজন স্বপ্নেও শুধু খায়, একজন ক্লাসরুমে বসেই নাক ডাকিয়ে ঘুমায়, একজন লুকিয়ে অ্যাডাল্ট ম্যাগাজিন পড়ে, আর অন্যজন হলো বড়লোক আর পড়ুয়া। এরা চারজনের থেকে একদম আলাদা হলেও এদের মাঝে আবার মারাত্মক লেভেলের একটা মিল আছে। আর সেটা হলো এই 4 জন একটা মেয়েকেই ভালোবাসে। মেয়েটির নাম সোনা। এরা 4 জন তো বাদরের দল, বাট সোনা ক্লাস প্রেসিডেন্ট আবার ক্লাস টপার। মানে বুঝতেই পারছেন কাহিনী কতটা মজার। তো চলুন আর দেরি না করে আকর্ষণীয় কিছু সিন এক ঝলকে দেখে নিয়ে শুরু করা যাক। সিন শুরু হয় 2002 সালে। গল্পের হিরোর নাম জিনু। এই ছেলেটা হলো চরম লেভেলের কেয়ারলেস আর দুষ্টু। জীবনে পড়াশোনা বা টেনশন বলতে এর ডিকশনারিতে কিছু নেই। তো জিনু এবার তার 4 জন বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে বলতে শুরু করে। প্রথমজন হলো দমহিউন। এ হালাই খেতে এতটাই পছন্দ করে যে স্বপ্নেও দেখে সে শুধু খাবারই খাচ্ছে। পড়াশোনায় ডাব্বা মারলেও ছেলেটা কিন্তু ডান্সে একদম কাঁপিয়ে দেয়। তো দমহিউন খাচ্ছে, ঠিক তখনই বিংজু এসে ধ্যাম করে ওর খাবারটা নিয়ে দৌড় মারে। এই বিংজু হলো ঘুম পাগল। ঘুমাতে সে খুবই ভালোবাসে, আর হ্যাঁ, পড়াশোনার ধার সেও ধারে না। এবার তৃতীয় রত্নটি হলো তেওয়ান। এরও পড়াশোনায় মন নেই, সারাদিন শুধু অ্যাডাল্ট ম্যাগাজিন নিয়েই পড়ে থাকে। আর সব শেষে আসে সংবিন। এই ছেলেটা বাকি সবার থেকে পড়াশোনায় বেশ ভালো, আর তার ফ্যামিলিও অনেক ধনী। তো সিন কাট হলে দেখি সংবিন আজকে পায়ে নতুন জুতো পরে ভাব মারতে মারতে এসেছে। এটা দেখে তো বাকি বন্ধুদের চোখ কপালে। তারা অবাক হওয়ার পাশাপাশি রীতিমতো জেলাস হয় ও জুতোর দিকে তাকিয়ে থাকে। এরপর কোনো কথা নেই, সবাই মিলে সংবিনকে ধরে ধ্যাম করে ওর নতুন জুতোটা ময়লা করে দেয় আর বলে ওঠে, তুই কেন আমাদের থেকে আলাদা হবি? কি ভাবছেন এদের মাঝে শত্রুতা? আরে না, ওদের মাঝে এমন মারামারি বা খুনসুটি লেগেই থাকে, কিন্তু দিন শেষে ওদের বন্ধুত্বটা অনেক স্ট্রং। তো জিনু আমাদেরকে বলে এরা 4 জন 4 রকমের হলেও এদের মাঝে মারাত্মক লেভেলের একটা মিল আছে, আর সেটা হলো ক্লাস প্রেসিডেন্ট সোনা। এই 4 বন্ধুই এই সোনাকে ভীষণ পছন্দ করে, কারণ সোনা মেয়েটা দেখতে যেমন সুন্দরী তেমনই আবার ক্লাস টপার। শুধু এই 4 জনই না, পুরো স্কুলের ছেলেরাই এই সোনার জন্য রীতিমতো পাগল। কিন্তু জিনু হালাই এসবের কিছুই বোঝে না। সেভাবে এই সোনার পিছনে পড়ে থাকা সবাই এক একটা পাগল। তো যাই হোক, এই বাদরগুলো দুষ্টমি করতে করতে ক্লাসে এসে হাজির হয়। এরা এখন হাই স্কুলের 2nd ইয়ারে পড়ছে। একটু পরে টিচার ক্লাসে আসে ও বোর্ডে ম্যাপ আঁকতে শুরু করে। এদিকে ক্লাসের মাঝে দমহিউন আবার আপন মনে খাবার খাচ্ছে। বিংজু বেটা ঘুমাচ্ছে, আর তেওয়ান সে ক্লাসে বসেও অ্যাডাল্ট ম্যাগাজিন দেখতে ব্যস্ত। জিনু তখন তেওয়ানকে বলে ম্যাগাজিনটা আমাকে দে, কিন্তু তেওয়ান সেটা কিছুতেই দিবে না। জিনুও ওকে সমানে জ্বালাতে থাকে। এর ফলে পিছনের বেঞ্চে থাকা সোনা তো এদের এসব কাণ্ড দেখে ভীষণ বিরক্ত হচ্ছে। জিনু হঠাৎ করে একটা মিল্কের বোতল তেওয়ানের দিকে ছুঁড়ে মারে, আর সেটা গেল সোজা গিয়ে পড়ে সোনার বেঞ্চে। এতে সোনার বইটা পুরো নোংরা হয়ে যায়। এটা দেখে সোনা রেগে মেগে চিল্লিয়ে ওঠে, আর এই শব্দ ম্যাম শুনে ধ্যাম করে একটা চক ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে সোজা জিনুর মাথায় লাগে। এরপর ম্যাম তো ওদের 3 জনকে ইচ্ছে মতো বকা দেয়, কিন্তু এই বাদরগুলোর জন্য সোনাকেও শাস্তি পেতে হয়। এরপর ক্লাস টিচার এসেও এদেরকে বকা লাগায়। জিনুকে বলে, তুই কি কোনোদিন শুধরাবি না? কিছুদিন পরেই তো তোরা সিনিয়র হবি। আর সোনাকে বলে, তোমার থেকে আমি এমনটা আশা করিনি। গেল। জিনু কিছু বলতেই স্যার রেগে গিয়ে জিনুকে বলে, এখন থেকে তুই একদম সোনার সামনের বেঞ্চে বসবি, যেন সোনা তোর পড়াশোনার দিকে খেয়াল রাখতে পারে। এটা শুনে জিনু তো পুরো শক। সে একটা ব্যাক বেঞ্চার, আর বন্ধুদের থেকে আলাদা হয়ে একদম সামনের বেঞ্চে বসাটা ওর কাছে চরম একটা শাস্তির চেয়ে কোনো অংশে কম কিছু না। তো ব্রেক টাইমে ওই বাদরগুলো বাস্কেটবল খেলছিল, আর এদিকে সোনার বেস্ট বান্ধবী যিশু আপন মনে ডান্স প্র্যাকটিস করতেছে। তো মেয়েটার স্বপ্ন হলো বড় হয়ে একজন কে-পপ আইডল হবে, কিন্তু দেখলেনি তো ডান্সের অবস্থা। ডান্স দেখে জিনু হালাই সেখানে এসে মজা নেওয়া শুরু করেও বলে, এটাকে ডান্স বলে? এই বলে সে দমহিউনকে ডান্স করে দেখাতে বলে। দমহিউন তো এমনিতেই ডান্সে বস, সে সেই লেভেলে একটা ডান্স করে দেখায়। তখন জিনু যিশুকে খোঁচা দিয়ে বলে, দেখলি তো, এটাকে ডান্স বলে, কিন্তু তোরটা কি ছিল? জিনুর এসব ফাজলামো দেখে সোনা রেগে গিয়ে বলে, তুমি কি জীবনে কখনো কোনো কিছুতে একটু চেষ্টা করে দেখেছো?
জিনু তখন সেই একটা ভাব নিয়ে বলে, আরে আমার চেষ্টা করার দরকারই পড়ে না, বরং আমি ভয় পাই যদি একবার কোনো কিছুতে সিরিয়াসলি চেষ্টা করি তাহলে আমি যে কতটা ভালো করে ফেলবো তার কোনো আইডিয়া নেই। সোনা বিরক্ত হয়ে বলে, নিজে তো কিছুই করো না, শুধু বসে বসে এমন পকপকি করতে পারো। জিনু উল্টো কথা বলতে থাকে। এদের এই তর্ক চলতেছে, ঠিক তখনই ধ্যাম করে একটা বাস্কেটবল এসে জিনুর মাথায় লাগে। লে জ্বালা, বলটা কে মারলো? আরে এটা আর কেউ নয়, সংবিন মেরেছে, কারণ সে তো সোনাকে পছন্দ করে। আর এইভাবে বল মেরে সে ইনডাইরেক্টলি জিনুকে ওয়ার্নিং দিয়ে দিল যেন সে সোনার থেকে দূরে থাকে। সিন কাট হয়ে সন্ধ্যায় জিনুর বাড়িতে আসলে দেখি জিনুর ফ্যামিলির কাহিনী কিন্তু একটু আলাদা। জিনুর মা চাকরি করে আর ওর বাবা পুরো ঘর সামলায়, তাই এই বাড়িতে মায়ের কথাই শেষ কথা। ঘরটা একদম মায়ের রুলস মতোই চলে। আর ওর বাবাও ওর মাকে ভীষণ ভয় পায়। তো বাবা জিনুর কাছে এসে বলে, খবর পেলাম তুমি নাকি এখন থেকে ক্লাস মনিটরের সামনের বেঞ্চে বসবে, এর মানে তো এখন থেকে তুমি ওর সাথেই পড়াশোনা করবে, তাই না? এই বলে বাবা মহা খুশি হয়ে জিনুকে মজার মজার সব খাবার খেতে দেয়। এদিকে জিনু তো পুরো শখ, সে অবাক হয়ে চেয়ে থাকে আর কিছুই বলতে পারে না। তো যাই হোক, বাড়িতে এমন উল্টো রুলস থাকলেও ওদের পরিবারের মাঝে খুব সুন্দর একটা ভালোবাসা আছে। বাবা মায়ের এমন মিষ্টি খুনসুটিগুলো জিনুর কাছেও অনেক ভালো লাগে। সিন চলে আসে পরের দিন ক্লাসে। এক স্যার ক্লাসে ঢুকেই কড়া সুরে বলে ওঠে, 20 মিনিটের মাঝে তোমাদের ক্লাস টেস্ট হবে, জলদি বই বের করো। যার কাছে বই থাকবে না তাকে তো আজ আমি বুঝিয়ে দিব আমি আসলে কে। সোনা ব্যাগ ঘেটে দেখে, এ কি, সে তো এই বিষয়ের বইটাই আনতে ভুলে গেছে। সোনা তো ভয়ে অস্থির। ঠিক তখনই জিনু হালাই ব্যাপারটা খেয়াল করে। জিনু মনে মনে ভাবে, টেস্ট দেওয়ার চেয়ে বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকাটাই বরং অনেক ভালো। ব্যাস, কোনো কথা নেই। ধ্যাম করে জিনু নিজের বইটা সোনার ডেস্কে দিয়ে স্যারকে বলে, স্যার আমি তো বই আনতে ভুলে গেছি, তো আমি কি এখন বাহিরে যাব? এদিকে সোনা তো অবাক হয়ে জিনুর দিকে চেয়ে আছে আর ভাবতেছে, ও কি সত্যি আমার জন্য এই কাজটা করলো নাকি নিজের কোনো মতলবে। তো জিনু এটা করলো কারণ সে ভেবেছিল স্যার হয়তো তাকে শুধু বাহিরে দাঁড় করিয়ে রাখবে, কিন্তু স্যার তো ওকে এমন একটা কঠিন শাস্তি দেয় যা দেখে সোনার নিজেরও খুব খারাপ লাগতে শুরু করে। তবে ভেতরে ভেতরে সোনা আবার বেশ খুশিও হয় যে জিনু আজ তাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছে। ওদিকে জিনু বাহিরে শাস্তি পাচ্ছে আর এদিকে সোনা ক্লাসে বসে জিনুর বইটা উল্টে পাল্টা দেখতেছে। বই খুলতে দেখে জিনু বইয়ের ভিতরে হাবিজাবি সব আঁকিবুকি করে রেখেছে আর সেখানে বড় বড় করে লিখেছে, আমার কখনোই কোনো স্বপ্ন ছিল না, এখনো কোনো স্বপ্ন নেই, আর ভবিষ্যতেও কখনো থাকবেও না। এটা দেখে সোনা কি যেন একটা ভাবতে থাকে। সিন কাট হয়ে ক্লাস শেষের পর আসে। সোনা জিনুর কাছে গিয়ে বলে, আজ তুমি আমায় সাহায্য করেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর সরি আমার কারণে আজকে তোমার শাস্তি পেতে হয়েছে। জিনু তখন মনে মনে ভাবতে থাকে, লে হালুয়া, এখন আমি ওকে কিভাবে বোঝাই যে আমার আসল উদ্দেশ্য তো এটা ছিলই না। কিন্তু জিনু তো জিনুই, সে মনের কথা লুকিয়ে সেই আগের ভাব নিয়ে বলে ওঠে, আচ্ছা তুমি আমাকে শুধু খালি হাতেই ধন্যবাদ বলতে চলে এসেছো? এটা শুনে সোনা তো একটু অবাক হয়। এরপর সোনা সরাসরি জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি সত্যি জীবনে কোনো স্বপ্ন নেই, আর এই জন্যই কি তুমি পড়াশোনা করো না? জিনু তখন চট করে বলে ওঠে, আরে না, এমন কিছুই না, আমি তো আগেই বলেছি একবার সিরিয়াসলি কিছু করার চেষ্টা করলে আমি যে কতটা ভালো করে ফেলবো তা তুমি জানো না। ঠিক তখনই সংবিন ধ্যাম করে ওর মাথায় বল মেরে ওকে ডাকে। এরপর দুজন মিলে বাস্কেটবল নিয়ে সেই লেভেলের একটা কম্পিটিশন শুরু করে, কিন্তু শেষমেশ সংবিনই জিতে যায়। আর জিতেই সে জিনুকে ওয়ার্নিং দিয়ে বলে, সোনাকে শুধু শুধু জ্বালানো বন্ধ কর। কিন্তু জিনু হালাই তো ওকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সেই একটা অ্যাটিটিউড মেরে সেখান থেকে চলে যায়। সিন ক্লাসে আসলে দেখি সোনা জিনুকে ডাকতেছে, কিন্তু জিনু কোনো সাড়া না দিলে সোনা বিরক্ত হয়ে কলম দিয়ে ধ্যাম করে ওর শার্টে খোঁচা মারে। এরপর ওকে একটা খাতা ধরিয়ে দিয়ে বলে, এটা ইম্পর্টেন্ট নোট, আমি স্পেশালি তোমার জন্যই বানিয়েছি, এটা পড়লে পরের টেস্টে তুমি ভালো করবে। আর হ্যাঁ, এটাই হলো আমার ধন্যবাদ বলার স্টাইল। এদিকে জিনুর তো পড়াশোনা করার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্টই নেই, তাই সে নোটসটা নিতেই চায় না। তখন সোনা রেগে মেগে বলে, এগুলো ভালো করে পড়বে, আর লাস্টে কিছু কোশ্চেন দেওয়া আছে সেগুলো সলভ করে কালকে নিয়ে আসবে। এই বলে সোনা রেগে মেগে চলে যায়, যা দেখে ক্লাসের বাকি সবাই তো রীতিমতো অবাক। সিন কাট হয়ে রাতে জিনুর বাড়িতে আসলে দেখি সে আপন মনে বক্সিং এর একটা কমিক বই পড়তেছে। আসলে ওর কমিক আর বক্সিং এই দুটো জিনিসই খুবই ভালো লাগে। তো কমিক পড়তেছে, হঠাৎ এই গেল ধাক্কা লেগে সোনার দাবি নোটসের উপরেই চা পড়ে যায়। লেজালা। এরপর জিনু তাড়াহুড়ো করে সেটা পরিষ্কার করতে গিয়ে ভুল করেই নোটসটা খুলে ফেলে। এমনিতে জিনুর তো এটা দেখার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু নোটসটা খোলার পর সোনার হাতের লেখা ওর কাছে এতটা সুন্দর লাগে যে সে মনের অজান্তেই পুরো নোটসটাই পড়ে ফেলে। আর মজার ব্যাপার হলো, সোনা এত সুন্দর আর গুছিয়ে নোটসটা বানিয়েছে যে জিনুর মতো ব্যাক বেঞ্চারেরও সেটা বুঝতে একদমই কোনো কষ্ট হয় না। চিন্তা আসে পরের দিনই। আজকে ওদের কালচারাল ক্লাস, তাই সবাই ট্রেডিশনাল ড্রেস পরে এসেছে। আর সোনাকে তো আজকে দেখতে সেই লেভেলের মিষ্টি লাগতেছে। তো এরপর এদের কাণ্ড দেখতে থাকুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন? আপনাদের জন্য এনেছি একটি দারুণ অ্যাপ মোস্ট, যেখানে হাজার হাজার মানুষ আসল টাকা উপার্জন করছে। আর হ্যাঁ, আপনিও পারেন শুধু এই প্ল্যাটফর্মে গেম খেলে। এখানে রয়েছে বিশাল গেমের কালেকশন, যেখানে আপনি আপনার গেমিং স্কিল, স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন ব্যবহার করে আসল টাকা জিততে পারেন। আপনি ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো লাইভ গেমেও প্রেডিকশন করে ভালো টাকা আয় করতে পারেন। আমার স্পেশাল প্রোমো কোড ব্যবহার করেন এবং সাথে সাথে
পেয়ে যান 45,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন, যেখানে প্রতি স্পিনে গিফট জেতার সুযোগ রয়েছে। এটি বিকাশ, নগদ, রকেট, উপায়, ক্রিপ্টো এবং ক্রিপ্টোর মতো লোকাল পেমেন্ট অপশন সাপোর্ট করে। আর হ্যাঁ, প্রথম ডিপোজিটে আপনি পাবেন 125% বোনাস। রেজিস্টার করে বোনাস নিন। এটা দেখে ওই বাদর বন্ধুরা সবাই তো হা করে সোনার দিকে তাকিয়ে থাকে, কিন্তু জিনু হালাই তো আলাদাই চিজ। ওর এখনো সোনার প্রতি বিন্দুমাত্র কোনো ইন্টারেস্টই জাগেনি। সিন কাট হলে দেখি সংবিন মেয়েটা পড়ার বাহানেই সোনার বেঞ্চের কাছে বসে ঘুরঘুর করতেছে। ঠিক তখনই জিনু এসে ধ্যাম করে ওকে ভাগিয়ে দিয়ে বলে, সর আমার বেঞ্চ থেকে, আমি এখন পড়বো। এটা শুনে সংবিন তো পুরো শখ। সে অবাক হয়ে বলে, হ্যাঁ তুই পড়বি মানে? হ্যাঁ মশাই। এবার সত্যিই জিনু পড়ার জন্য একদম সিরিয়াস ডিসাইড করে ফেলেছে। তো ঘরে এসে জিনু পড়তে বসাচ্ছে, কিন্তু অঙ্ক বুঝতে না পেরে রাগের ঠালায় সে চিল্লাতে শুরু করে দেয়। ওর এমন চিল্লানো শুনে ওর বাবা তাড়াহুড়ো করে ছুটে এসে বলে, কিরে কি হয়েছে? জিনু তখন হতাশ হয়ে বলে, বাবা সত্যিই কি পড়াশোনা আমাদের জীবন বদলে দেয়? বাবা এটার উত্তর দিবে ঠিক এমন সময় ব্যাকগ্রাউন্ডে জিনুর মা বাবার উপর চিল্লাতে শুরু করে। লেজালা। তখন বাবা ইশারায় মাকে দেখিয়ে জিনুকে বলে, দেখ বাবা, মন দিয়ে পড়াশোনা কর আর ভালো একটা চাকরি কর, আর না হলে ফিউচারে তোকেও এইভাবে বইয়ের বকুনি খেতে হবে। ব্যাস, কথাটা শুনে জিনু রীতিমতো সিরিয়াস হয়ে যায়। সেভাবে হ্যাঁ, বইয়ের বকুনি থেকে বাঁচতে হলে সত্যিই তো পড়তে হবে। সিন পরের দিন ক্লাসে আসলে দেখি বিংজু বেটা সোনার সাথে সেই লেভেলে ফ্ল্যাট করতেছে। সে সোনাকে খুবই ফেমাস একটা ব্যান্ড উপহার দেয়, যেটা কিনা মার্কেটের সব জায়গায় সোল্ড আউট হয়ে গেছে। কিন্তু প্রবলেম হলো ব্যান্ডটা সোনার চেয়ে সোনার ফ্রেন্ড যিশুর কাছে অনেক বেশি ভালো লেগে যায়। ঠিক তখনই সে একটা ভাব নিয়ে জিনু এসে সোনাকে বলে, তোমাদের নোটস পড়া শেষ, আর হ্যাঁ লাস্টের কোশ্চেনের সমাধানও করে ফেলেছি। এটা শুনে ক্লাসের সবাই তো হা করে তাকিয়ে থাকে। কি বলে, জিনু পড়াশোনা করছে? ওদিকে সোনা তো মহা খুশি হয়ে জিনুর আনসারগুলো চেক করতে শুরু করে। আর এদিকে বিন্দু দেখে তার গিফট করা ব্যান্ড যিশু নিয়ে নিয়েছে, তাই সে যিশুকে বলে ব্যান্ডটা ফিরিয়ে দিতে, কিন্তু যিশু কিছুতেই সেটা দিবে না। ব্যাস, শুরু হয়ে যায় এই দুইজনের মাঝে তুমুল ঝগড়া। তো সোনা জিনুর খাতা চেক করে বলে, তোমার দুটো উত্তর ভুল হয়েছে, এগুলো এখনই ঠিক করো। আর ওদিকে পিছন থেকে সংবিন বেটা এসব দেখে হিংসায় রীতিমতো জ্বলতেছে। জিনু তখন সেই একটা ভাব নিয়ে বলে, আমি এখন ভীষণ টায়ার্ড, এখন এসব পড়বো না। সোনা তখন কড়া স্বরে বলে, তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, এর মাঝে সলভ করো। জিনুও কম যায় না, সে বলে ওঠে, ওকে 10 মিনিট না, 3 মিনিটেই সমাধান করে দিচ্ছি। এটা শুনে সোনা তো আরো খুশি। তো এইভাবেই সময় পার হতে থাকে। যেই ছেলেটার পড়াশোনায় বিন্দুমাত্র কোনো ইচ্ছেই ছিল না, এখন সেই ছেলেই সোনার কথাই নিজের অজান্তেই পাগলের মতো পড়াশোনা করতেছে। আর হ্যাঁ, বাসায় পড়তে বসে কিছু বুঝতে না পারলেই চিল্লিয়ে চিল্লিয়ে এমন অবস্থা করে যে প্রতিবেশীদেরও কান ঝালাপালা হয়ে যায়। মানে জিনু এখন এমন লেভেলের সিরিয়াস হয়েছে যে সে এখন সব জায়গাতেই শুধু পড়াশোনা করে, বাসায়, স্কুলে যাওয়ার পথে, এমনকি স্কুলের ব্রেক টাইমেও। তো কিছুদিন পর যখন এবারের টেস্টের রেজাল্ট আসে, ধামাকা দেখা যায় জিনু 86 নাম্বার পেয়েছে। এটা দেখে তো ক্লাসের সবার চোখ কপালে, এমনকি টিচারও রীতিমতো অবাক। জিনু তখন সেই আগের অ্যাটিটিউড মেরে বলে, আরে আমি তো জিনিয়াস হয়েই জন্মেছি। সোনা ওর এই রেজাল্টে ভীষণ খুশি হয় ও মজা করে বলে, ও তাই নাকি, তুমি জিনিয়াস। যিশু ভাব নিয়ে বলে, আরে এগুলো তো আমার বাঁ হাতের খেল ছিল। তখন সোনা জিজ্ঞেস করে, তাহলে এতদিন পড়াশোনা করনি কেন? জিনু হালাই তখন আজব এক লজিক দিয়ে বলে, আরে এইসব পড়াশোনা ছাড়াও হেভি জীবনযাপন করা যায়। ধরো আমরা বাজারে গেলাম, তখন তো আর গিয়ে বলি না যে আমাকে 4 স্কোয়ার ফুট টোফু দেন, আমরা তো ডাইরেক্ট বলে আমাকে একটা টোফু দেন। তো এইসব অঙ্ক টঙ্ক শিখে কি হবে? এটা শুনে সোনা চট করে বলে ওঠে, 4 স্কোয়ার ফুটে কিন্তু 6টা টোফু হয়। রেজালা। সোনার এই হিসাব শুনে জিনু তো পুরো থ মেরে যায়। ব্যাস, এরপর দুজনের মাঝে সেই মিষ্টি খুনসুটি লেগেই থাকে। আর জিনুর এমন অদ্ভুত আচরণ দেখে সোনাও খিলখিল করে হাসতে থাকে। সিন চলে আসে পরের দিনে। ক্লাসে এসে তো সবার মাথায় হাত। ঘটনা হলো ওদের ক্লাস ফির টাকাটা নাকি চুরি হয়ে গেছে। তো এই জন্য স্যার রেগে মেগে একে একে সবার ব্যাগ চেক করতে শুরু করে। চেক করতে করতে স্যার যখন দমহিউনের ব্যাগটা খোলে, এই রে কাম সারছে, বেটা দমহিউনের ব্যাগ তো শুধু স্ন্যাক্স আর খাবার দিয়ে একদম ঠাসা। এটা দেখে স্যার রেগে মেগে বলে, তোর বাবা কি তোকে শুধু স্কুলে খাবার খাওয়ার জন্যই পাঠাই? আর এত এত খাবার কেনার টাকা তুই পেলি কোথায়? তার মানে তুই নিশ্চয়ই ওই টাকাটা চুরি করেছিস। শুধু এইটুকুই নয়, দমহিউনকে মোটা হওয়ার কারণেও স্যার ওকে ইচ্ছে মতো অনেক অপমান করতে থাকে, আর সবার সামনে অনেক আজে বাজে কথাও শোনায়। স্যারের এসব আজে বাজে কথা শুনে জিনুর ভীষণ খারাপ লাগে। জিনু তখন রেগে গিয়ে ডাইরেক্ট বলে ওঠে, স্যার বলুন তো ঠিক কত টাকা চুরি হয়েছে? ওই টাকাটা আমি দিয়ে দেবো। আমার বন্ধু যেহেতু চুরি করেনি, সেখানে আপনি শুধু শুধু ওকে এইভাবে অপমান করতে পারেন না। এটা শুনে স্যার তো রীতিমতো ফায়ার। স্যার চিল্লিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার সাথে এইভাবে মুখে মুখে তর্ক করার? ব্যাস, এরপর কোনো কথা নেই, স্যার সোজা জিনুকে ক্লাস থেকে বের করে দেয়। কিন্তু ঠিক তখনই ধামাকা। সোনা দুম করে বলে ওঠে, স্যার আপনি দমহিউনের সাথে যা করেছেন সেটা একদম অন্যায়। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে দমহিউন টাকাটা চুরি করেছে? কাউকে এইভাবে চোর বলার আগে আমাদের উচিত ভালো মন্দ তদন্ত করে দেখা যে আসলেই টাকাটা কেউ চুরি করেছে নাকি কোথাও হারিয়ে গেছে। এই বলে সোনাও
জিনুর মতো শাস্তির জন্য একদম রেডি হয়ে যায়। সোনার এই লেভেলের প্রতিবাদ দেখে একে একে ওই বাদর বন্ধুরা সবাই শাস্তির জন্য দাঁড়িয়ে পড়ে। এরপর ওই বাদরগুলো সবাই মিলে নানা ফাজলামো করে সোনাকে হাসানোর চেষ্টা করতে থাকে। আর এদিকে আমাদের জিনু হালাই, সে তো একদম হা করে এক দৃষ্টিতে শুধু সোনার দিকে চেয়ে থাকে। আর ঠিক এই মুহূর্তেই জিনু মনে মনে বলে ওঠে, হ্যাঁ ঠিক এই সময়টাতেই আমি সোনার প্রেমে পড়েছিলাম। যাক, প্রেমে পড়েছে। তো এর পরের দৃশ্যে আমরা দেখি ক্লাসের সবাই মিলে একটা ট্রিপে গেছে। সেখানে সবাই খুবই মজা করতেছে আর ফানি সব ছবি তুলতেছে। কিন্তু কিছুক্ষণ পর বোরিং লাগতে শুরু করলে এই বাদরগুলো একটা গেম খেলতে শুরু করে, যেটা রীতিমতো খুবই ফানি ছিল। কিন্তু গেমের মাঝে সংবিন বারবার হারতে থাকে। এর ফলে সে সবার নিচে পড়ে যায়। জিনু তখন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সংবিন রেগে মেগে বলে ওঠে, তোর কাছে তো দুনিয়ার সবকিছুই গেম, আসলে কাহিনী হলো অন্য জায়গায়। সংবিন তো আগে থেকেই জিনুর উপর কিছুটা বিরক্ত, কারণ সোনা নামের মেয়েটি জিনুকে একটু বেশি অ্যাটেনশন দেয়। আর এই জেলাসিতেই সংবিন ঢ্যাং করে জিনুকে একটা ঘুষি মেরে বসে। ব্যাস, জিনু কি আর ছেড়ে দেওয়ার পাত্র? সেও রেগে মেগে সংবিনকে ইচ্ছে মতো পেটাতে শুরু করে। দুজনের মাঝে এমন বাজে লেভেলের ঝগড়া লাগে যে বন্ধুরাও ওদেরকে ছাড়াতে পারে না। আর কি, ট্রিপে এসে মজা করার বদলে এরা সবাই মিলে উল্টো শাস্তি খায়। সিন কাট হয়ে পরদিন টিফিন টাইমে আসে। খাবার খাওয়ার সময় সোনা আর যিশু এসে ওদের সাথে যোগ দেয়। যিশু ওদেরকে দেখে জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি এখন সব ঠিকঠাক হয়ে গেছে? জিনু কুলভাবে নিয়ে বলে, আরে হ্যাঁ। এমন সময় সোনা হঠাৎ দমহিউনকে বলে, ক্লাসের পর তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? দমহিউন তো রীতিমতো অবাক। সে বলে, আমি? আচ্ছা ঠিক আছে। কিন্তু পাশ থেকে সংবিন বলে ওঠে, আরে ওকে ছাড়ো তো, আমি চলে আসবো, আমাকে বলো কি কাজ? সোনা বলে, না না না, দমহিউনের সাথেই আমার কাজ আছে। সংবিনের তো পুরো ইজ্জত পাঞ্চার। ঠিক তখনই বিঞ্জু হঠাৎ করে বলে ওঠে, আচ্ছা তোমরা কি সয়াং হাই স্কুলের ব্যাপারে শুনেছ? আসলে ওই স্কুলটা কিন্তু হন্টেড। এইসব শুনে তো বাকিরা ভয় পেতে শুরু করে। তারা বলে, না না ভাই, আমরা কোনো ভূতের গল্প শুনবো না। কিন্তু বিঞ্জু আর কি ছাড়ার পাত্র, সে বলতে শুরু করে দেয়। এক রাতে ওই স্কুলে দুটো মেয়ে বসে পড়াশোনা করছিল। ঠিক তখনই পিছনের মেয়েটার একটা লাল কলম নিচে পড়ে যায়। মেয়েটা যখন কলম তোলার জন্য নিচু হয়, তখন সে দেখে সামনের মেয়েটার কোনো পা নেই। আর ঠিক তখনই হঠাৎ করে সেখানে লাইট চলে যায়, আর সামনের ওই মেয়েটা ভূত হয়ে পিছনের মেয়েটার কাছে চলে আসে। মেয়েটা এতটাই ভয় পেয়েছিল যে এরপর থেকে সে আর কোনোদিন স্কুলে যায়নি। এসব শুনে যিশু ভয়ে অস্থির হয়ে বিঞ্জুকে পেটাতে শুরু করে। আর ওদিকে সংবিন ভয়ে কাঁপতে কাঁপতে জিনুর হাত শক্ত করে ধরে ফেলে। জিনু বিরক্ত হয়ে ধ্যাম করে থাপ্পড় মেরে ওর হাত ছড়িয়ে দেয়। তখন বিঞ্জু আবার ভয় দেখিয়ে বলে ওঠে, সয়াং স্কুলের পর এরপর কিন্তু আমাদের স্কুলের পালা। ব্যাস, এই কথা শুনে যিশু আর সোনা তো ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। তো এর পরের দৃশ্যে আমরা দেখি সোনা এসে জিনুকে বলে, সামনেই তো আমাদের ফাইনাল এক্সাম, তাই আজ থেকে ক্লাস শেষে তুমি আমার সাথে বসে পড়বে। জিনু তো রীতিমতো অবাক। সে একটু ভাব নিয়ে বলে, কেন, তুমি কি আমাকে পছন্দ করো নাকি? সোনা কুলমুড়ে বলে, তোমার যা ইচ্ছা ভাবতে পারো, তবে আমি কিন্তু বোকা ছেলেদের একদম পছন্দ করি না। এটা শুনে জিনুর তো ইগোতে লেগে যায়। সে বলে, হোয়াট, তুমি কি আমাকে বোকা বলছো? ঠিক আছে চলো একসাথে পড়বো, তবে এমনি না, তাহলে আমাদের মাঝে একটা ডিল হয়ে যাক। সোনা বলে, ঠিক আছে, আমি যদি এক্সামে তোমার থেকে বেশি নাম্বার পাই তাহলে তোমাকে তোমার চুল কেটে ফেলতে হবে। জিনু তো অবাক। সোনা মুস্কি হেসে বলে, কি ভয় পাচ্ছ নাকি? জিনুও কি আর ছেড়ে দেওয়ার পাত্র? সে ধ্যাম করে বলে ওঠে, একদমই না, আর আমি যদি জিতে যাই তাহলে তোমাকে সবসময় তোমার চুলগুলো ছেড়ে রাখতে হবে। এটা শুনে সোনা তো রীতিমতো থ মেরে যায়। তো সামনেই যেহেতু ফাইনাল পরীক্ষা চলে এসেছে, তাই এবার জিনুও খুব সিরিয়াসলি পড়াশোনায় মনোযোগ দিয়ে ফেলে। তো একদিন পড়তে পড়তে সে ভুল করে ছাদের উপর চলে আসে, আর সেখানে এসে সে দেখে সোনা একপাশে বসে মন দিয়ে পড়ছে আর ওদিকে দমহিউন যিশুকে ডান্স শেখাচ্ছে। ব্যাস, এবার জিনুর মাথায় ব্যাপারটা ঢোকে। তার মানে এই জন্যই সোনা দমহিউনকে সেদিন ওর সাথে দেখা করতে বলেছিল। যাক, অন্য কোনো কারণ নয়। সিন কাট হয়ে পরের দৃশ্যে আসে দেখি প্রমিস মতো জিনু প্রতিদিন স্কুল শেষে সোনার সাথে পড়াশোনা করে। তবে পড়ার মাঝে ওর ঘুম ধরলে সোনা বরাবরের মতো ওকে কলম দিয়ে খোঁচা মেরে জাগিয়ে দেয়। কলম দিয়ে এই খোঁচা মারার ব্যাপারটা মনে রাখবেন, সামনে এটার খুব সুন্দর একটা কাহিনী আছে। তো বেচারা জিনুর এখন এমন অবস্থা যে সে খাবার খাওয়ার সময়ও বই নিয়ে বসে পড়ছে। আর বাড়িতে পড়তে গিয়ে যখন খুব ঘুম পায় তখন ঘুম তাড়ানোর জন্য এক অস্থির বুদ্ধি বের করে। সে তার বাবাকে পাশে বসিয়ে দিয়ে পেঁয়াজ কাটায়, যাতে পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে পানি পড়ে আর ওর ঘুম কেটে যায়। তো এভাবেই দেখতে দেখতে ওদের ফাইনাল এক্সাম চলে আসে। যিশু তো এবার ফাটিয়ে ভালোভাবেই এক্সাম দেয়। সিন কাট হয়ে আরেক রাতের দৃশ্যে আসে। ওরা যখন একসাথে বসে পড়ছিল, এমন সময় পড়ার ফাঁকে জিনু হঠাৎ ওয়াশরুমে যায়। আর ঠিক তখনই হঠাৎ করে ধ্যাম করে ঘরের লাইট জ্বলে যায়। এর উপর আবার সোনার হাতের সেই লাল কলমটাও হাত ফসকে নিচে পড়ে যায়। আপনার কি কিছু মনে পড়ছে? ওই যে বিঞ্জুর বলা সেই হন্টেড স্কুলের কাহিনীর সাথে কিন্তু পুরো ব্যাপারটা হুবহু মিলে যাচ্ছে। এটা মনে পড়ে সোনাও তো ভয়ে থরথর করে কাঁপতেছে। তবুও সাহস করে কলমটা তোলার জন্য যেই না নিচু হয়, ঠিক তখনই হঠাৎ করে সেখানে আবার লাইট জ্বলে ওঠে। লাইট জ্বলতেই সোনা ভয়ে এমন জোরে
জোরে চিল্লিয়ে ওঠে যে বাপরে বাপ। সোনা ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকাতেই দেখে আরে এই তো জিনু, মানে জিনুই এসে লাইটটা জ্বালিয়েছে। এটা দেখে সোনা যেন হাঁপ ছেড়ে বাঁচো ও স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওদিকে জিনু কিন্তু প্রমিস মতো ঠিকই ওর চুল ছোট করে ফেলেছে, কারণ পরীক্ষার রেজাল্টে ও সোনার চেয়ে কম নাম্বার পেয়েছে। তো বাড়ি ফেরার পথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে ওরা দুজন দৌড়ে গিয়ে একটা বাস স্ট্যান্ডে দাঁড়ায়, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। ঠিক তখনই রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়ার সময় রাস্তার সব ময়লা পানি ছিটিয়ে ওদের দুজনকে একদম পুরো ভিজিয়ে দিয়ে যায়। কন্ত কেমনটা লাগে? এখানে দুজনের হাতের একটু হালকা টাচ হতেই যেন দুজনে অন্যরকম একটা ফিলিংস পায়। তখনই হঠাৎ আকাশে বিজলি চমকালে সোনার হাতের পানিও জিনুর গায়ে গিয়ে পড়ে। এমন কাণ্ড দেখে দুজনে হাসতে থাকে, আর এটা নিয়ে দুজনের মধ্যে একটা দুষ্টামিও শুরু হয়। এসবের মাঝে আমরা একটা জিনিস খেয়াল করি, জিনু এক নজরে চোখ আটকে শুধু সোনাকেই দেখে যাচ্ছিল, কিন্তু সোনা যখনই জিনুর দিকে তাকায় জিনু ধরা খাওয়ার ভয়ে চট করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সিন পরের দিন সকাল আসলে দেখি জিনুর বন্ধুরা ওর ওই আজবি স্টাইলের চুল নিয়ে সেই লেভেলের মজা নিচ্ছে। ঠিক এমন সময় ওমা দেখি সোনার চুল খোলা রেখে একদম হিরোইনের মতো এদিক দিয়ে হেঁটে যাচ্ছে। খোলা চুলে ওকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে সবাই হা করে চেয়ে আছে। জিনুর অবস্থা তো আরো কাহিল, সে যেন সোনার আরো বেশি প্রেমে পড়ে যায়। জিনু মনে মনে ভাবতে থাকে কাহিনী কি, বাজিতে তো সোনাই জিতে গিয়েছে, তাহলে চুলটা খোলা রাখলো কেন? জিনু বুঝতে না পারলেও আমরা ঠিকই বুঝতে পারি সোনাও জিনুকে ভালোবাসে, আর এই জন্যই আজকে চুল খোলা রেখে এসেছে। তো স্কুল শেষে বাড়ি ফিরে জিনু দেখে আরেক বিপত্তি। জিনুর বাবা ওর শার্টটা ধুয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ধোয়ার ফলে শার্টের পেছনের দিকটা কালি দিয়ে আরো জঘন্যভাবে ভরে গেছে। কাহিনী হলো সোনা তো ক্লাসে সবসময় পেছন থেকে কলম দিয়ে জিনুকে খোঁচায়, যার কারণে এই অবস্থা। তো কি আর করার, জিনু কিন্তু পরের দিন সেই কালিমাখা শার্ট পরেই স্কুলে চলে আসে। এভাবেই বেশ কিছু সময় পার হয়ে যায়, আর ওরা এখন সিনিয়র ব্যাচ হয়ে গেছে। কিন্তু প্রবলেম হলো এবার সোনা আর জিনুর ক্লাস আলাদা হয়, কিন্তু জিনু কি এত সহজে হার মানার পাত্র না? সোনাকে এক নজর দেখার জন্য সে প্রতিদিন এক্সট্রা ক্লাসও করতে শুরু করে, কারণ এই এক্সট্রা ক্লাসের ফাঁকেই কেবল সোনার দেখা পাওয়া যায়। জিনু এখন সোনাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে ওকে ছাড়া কিছুই বুঝতে পারে না। তো দেখতে দেখতে ওদের কলেজে ভর্তি পরীক্ষাও চলে আসে। সবাই বেশ ভালো মতোই পরীক্ষা শেষ করে, আর পরীক্ষা শেষে এই বাদরগুলো যেভাবে স্টাইল মেরে এক্সাম হল থেকে বের হয় তা দেখলে আপনিও হাসবেন। এদের সবার চেহারাতেই এক আকাশ খুশি। এক্সাম যেমনই হোক না কেন, এক্সাম তো শেষ হয়েছে, এটাই তো আসল আনন্দ। ব্যাস, এরপর সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়ে। সবাই একদম মন খুলে সেই লেভেলের মজা করে। 1-2 দিন না, টানা কয়েকদিন ধরে ওরা এটা সেলিব্রেট করে যায়। সবার মাঝেই এখন শুধু খুশি আর খুশি। একদিন সবাই মিলে সমুদ্রের কিনারে ঘুরতে আসে। সংবিন মনে মনে বিরাট এক মাস্টার প্ল্যান করে ফেলেছে যে আজ যেভাবেই হোক সে তার নিজের অনুভূতি সোনাকে জানিয়েই দিবে। কিন্তু ঠিক তখনই জিনু এসে সোনার মাথায় ধ্যাম করে ময়লা ছুঁড়ে মারে। আসলে জিনুর তো সবসময়ই সোনাকে জ্বালানোর একটা বাজে স্বভাব আছে। ব্যাস, সংবিনও রেগে মেগে জিনুকে পেটানোর জন্য ওর পিছু পিছু দৌড়াতে থাকে। তো একটু পর সবাই দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেলে একসাথে হয়ে বসে। এরপর আড্ডার ফাঁকে সবাই নিজেদের ভবিষ্যতের স্বপ্নগুলো শেয়ার করতে থাকে। দমিহুন সেই একটা ভাব নিয়ে বলে, আমি তো আইডল ইউরিকে বিয়ে করতে চাই, আর না হয় সোনাকে ডেট করতে চাই। এটা শুনে তো সবাই হো হো করে হাসতে শুরু করে। এরপর বিঞ্জু বলে, আমার তো এত প্যারা নেওয়ার টাইম নেই, আমি শুধু ঘুমাতে চাই। সংবিন বলে ওঠে, আমি একজন লয়ার হতে চাই। সোনা বলে, আমি শিউলে ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই। এরপর জীবনে কি করব তা আমি নিজেই জানি না। বিন্দু সোনাকে খোঁচা দিয়ে বলে, আরে তোমার স্বপ্ন তো খুবই ছোট, তুমি এক কাজ করো, যিশুর স্বপ্নটা নিয়ে নাও, সেটা অনেক বড়। এই কথা শুনে যিশু তো রেগে মেগে আগুন হয়ে যায়। তখন জিনু সবাইকে থামিয়ে দিয়ে সিরিয়াস মুডে বলে, ভবিষ্যতে আমি প্রমাণ করে ছাড়বো যে আমি একজন অসাধারণ মানুষ। আর এভাবেই নানা হাসি ঠাট্টার মাঝে ওদের সুন্দর স্কুল জীবনটার সমাপ্তি ঘটে। সিন কাট হয়ে রাতের বেলায় আসলে দেখি ভালো রেজাল্টের জন্য জিনুর বাবা খুশিতে জিনুকে আদর করতেছে। ঠিক তখনই জিনুর ফোনে সোনার কল আসে। জিনু কল রিসিভ করতেই সোনা হামাগুড়ি কেঁদে ওঠে। কাহিনী হলো সোনা এক্সামের পর উত্তর মিলিয়ে দেখেছে সে 30 নাম্বার ভুল করে ফেলেছে। সোনা কাঁদতে কাঁদতে বলে, সারা বছর এত পড়াশোনা করে এত ভালো স্টুডেন্ট হয়েও সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষায় আমি ভুল করলাম। সোনা হতাশ হয়ে বলে, আমি এখন কি করব? এদিকে জিনু তো ভেবাচাকা খেয়ে যায়। সে ভেবে পায় না এমন পরিস্থিতিতে সোনাকে সে কিভাবে সান্ত্বনা দিবে। তাই সে বোকার মতো বলে বসে, সোনা তুমি তো জানো আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি যদি পরীক্ষায় ফেলও করো এরপরও আমি তোমাকে পছন্দ করব। এই রে কাম সারছে। সোনা আরো জোরে কাঁদতে শুরু করে। ও বলে, তার মানে তুমিও ভাবো আমি ফেল করব? মানে বুঝলেন তো অবস্থা। বোকা ছেলেটা জানেই না কোন মুহূর্তে মেয়েদেরকে কিভাবে বলতে হয়। তো যাই হোক, বোকা ছেলেটা কোনো রকমের পরিস্থিতিটা শান্ত করে। এরপর সিন কাট হয়ে ওদের গ্রাজুয়েশনের দিন আসলে দেখি বন্ধুরা সবাই কোনো না কোনো ভার্সিটিতে চান্স পেয়েছে বলে মহা খুশি। যদিও সোনার খুব ইচ্ছে ছিল শিউলের কোনো ভার্সিটিতে পড়ার, কিন্তু কপাল খারাপ। সবার মধ্যে একমাত্র জিনুর রেজাল্টই সবচেয়ে ভালো হয়, সে একাই শিউলের ভার্সিটিতে চান্স পায়। তো যাই হোক, চান্স তো একটা পেয়েছে, এতেই সবাই খুশিতে গুলগুলা। বন্ধুদের আড্ডার মাঝে
যিশু সোনাকে জিজ্ঞেস করে বসে, কিরে এত এত ছেলে তোকে পছন্দ করে কিন্তু তুই আসলে কার উপর ইন্টারেস্টেড? এটা শুনে সোনা মিষ্টি করে হাসে আর যিশুর কানে কানে ফিস ফিস করে কি যেন বলে। ঠিক তখনই লেজালা বাকি বন্ধুরা এসে ধ্যাম করে ওদের গায়ে রং ছুড়ে মারে। তো সবার ভার্সিটি আলাদা হয়, ওদের এই সুন্দর বন্ধুত্বের গ্রুপটা এবার আলাদা হয়ে যাবে ভেবে সবার মনে কিছুটা খারাপ। তো সিন কাট হয়ে ওদের বাড়ি ফেরার পথে আসলে দেখি জিনু একটু জেলাস ফিল করে সোনাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ভার্সিটিতে কি অনেক ছেলে? সোনা ক্যাজুয়ালি বলে, জানি না তো। তখন জিনু ইনডিরেক্টলি ওর মন বোঝার জন্য বলে, তুমি তো সেখানে শুধু পড়াশোনা করতেই যাবে তাই না? সোনাও ইচ্ছে করে জিনুকে জ্বালানোর জন্য বলে ওঠে, শুধু পড়াশোনা কেন, আমি তো ডেটও করব। এটা শুনে জিনু তো পুরো থা মরে যায়। সে চুপচাপ কিছুক্ষণ ভেবে হঠাৎ বলে, তোমার হাতটা দাও তো। সোনা অবাক হয়ে হাতটা এগিয়ে দিলে জিনু খুব যত্ন করে ওর হাতে একটা সুন্দর ব্রেসলেট পরিয়ে দেয় আর বলে, এখন থেকে প্রতিদিন এটা পরবে, ঠিক আছে? সোনা অবাক হয়ে জানতে চায় কেন? জিনু সেই একটা রোমান্টিক ভাব নিয়ে বলে, কারণ যখন এটা নিজে থেকে খুলে যাবে তখন তোমার একটা উইশ পূরণ হবে। মশাই আসল কাহিনী কি জানেন? এটা আসলে একটা কাপল ব্রেসলেট ছিল, মানে বুঝলেন তো, ছেলেটা ইনডিরেক্টলি নিজের ভালোবাসাটাই প্রকাশ করে ফেললো। আর সোনাও এই কিউট গিফট পেয়ে তো মহা খুশি। মানে এরা দুজনেই দুজনকে চরম লেভেলের পছন্দ করে, কিন্তু ওই যে কেউ সেটা মুখে স্বীকার করবে না। তো এরপর সবাই যে যার ভার্সিটিতে চলে যায়, সবাই নিজেদের নতুন জীবনে আর নতুন বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সোনা আর জিনুর মাঝে এখন আর তেমন কথা হয় না, কারণ দুজনের সময় মেলে না। তবে মজার ব্যাপার হলো, কথা না হলেও দুজনের হাতেই সেই ব্রেসলেটটা এখনো আছে। একদিন সোনার প্রোফাইলের রিসেন্ট সব ছবিতে একটা ছেলেকে সোনার সাথে খুব ক্লোজ দেখে জিনুর তো রীতিমতো টেনশন হয়। তো এর কিছুদিন পরেই সোনা শিউলে এলে এদের দুজনের দেখা হয়। সোনা আগের চেয়েও সুন্দরী হয়েছে দেখে জিনু তো হাঁ করে তাকিয়ে থাকে। এরপর রেস্টুরেন্টে এসে জিনু সোজা একটা কাপল সেট অর্ডার করে। খাবার দিতে এসে ওয়েটার জিজ্ঞেস করে বসে, তা তোমরা কবে থেকে ডেট করছো? এটা শুনে জিনু তো লজ্জায় লাল হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সোনা কেন জানি বলে, জানো আমি খুব সহজেই জিনিসপত্র হারাই, অনেক ঘুমাই, ঘর গোছাতেও পারি না, এমনকি ওই এক্সামের মতো অনেক স্টুপিড ভুলও করে বসি। জিনু বলে, তাতে কি হয়েছে? সোনা একটু সিরিয়াস হয়ে বলে, তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো কিনা? এটা শুনে জিনু অবাক হয়, মনে মনে ভাবে আমি তো সত্যিই ওকে পছন্দ করি, প্রপোজ করার আগেই আমাকে ডাম্প করে দিল নাকি? এরপর সে সিদ্ধান্ত নেয়, না এভাবে হবে না, একদম রিয়েল ম্যানের মতো ওকে প্রপোজ করতে হবে। জিনুর ধারণা মেয়েরা শক্তিশালী ছেলেদেরই বেশি কুল ভাবে, তাই সোনাকে ইমপ্রেস করতে সামনে টুর্নামেন্ট জেতার জন্য সে হাড্ডাহাড্ডি বক্সিং প্র্যাকটিস শুরু করে দেয়। কিন্তু এই চক্করে বন্ধুর অবস্থা টাইট করার পাশাপাশি নিজেও মার খেয়ে ভালোই ব্যথা পায়। এইসব খবর পেয়ে সোনা ভীষণ টেনশনে জিনুকে কল করে বলে, তুমি আবারও মারামারি করছো? জিনু একটু ভাব নিয়ে বলে, আরে না, মার্শাল আর্ট একটা খেলা, আগামী মাসে আমার টুর্নামেন্ট আছে, তুমি কিন্তু অবশ্যই আসবে। সোনার রেগে মেগে বলে, তুমি কি এসব ছাইপাশ বন্ধ করতে পারো না? বলেই দুম করে কল কেটে দেয়। তো যাই হোক, সিন কাট হয়ে 1 মাস পরে সেই টুর্নামেন্টের দিনে আসে। জিনুর ভাবনা ছিল আজ জিতলে সোনার সামনে তার ইমেজটা একদম কুল হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটে উল্টো। জিনু রীতিমতো মার খেতে থাকে। জিনুর রিকোয়েস্টে সোনাও আসে, ও জিনুকে এভাবে দেখে মন খারাপ করে বেরিয়ে যায়। ম্যাচ শেষ হতেই জিনু দৌড়ে সোনার কাছে আসে। সোনা বলে, তোমাকে কি আসলে এইসব ডেঞ্জারাস জিনিস করতে হবে? জিনু পাত্তা না দিয়ে বলে, এত চিন্তা করো না, আমি অনেক স্ট্রং। সোনা রেগে গিয়ে বলে, তুমি আসলেই অনেক ইম্যাচিওর, আমার কথা কেন শোনো না? জিনু মানানোর চেষ্টা করে বলে, আরেকবার আমাকে খেলতে দেখো, জিতলে তোমার মনটাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সোনা সাফ জানিয়ে দেয়, আমি আর এসব দেখতে চাই না। জিনু তখন সোনাকে মানাতে ব্যস্ত। তখন পাশেই থাকা কিছু সিনিয়র ছেলে তাদের দেখে মজা নিতে শুরু করে। জিনু রেগে তেড়ে গেলে সোনা ওকে আটকে ধরে বলে, প্লিজ কিস করো না। কিন্তু সিনিয়ররা না থেমে সোনাকে নিয়েও আজে বাজে মন্তব্য শুরু করে। এবার জিনুর সহ্যের বাঁধ ভেঙে যায়। সোনার বারণ করা সত্ত্বেও জিনু শোনে না, সোজা গিয়ে সিনিয়রদের সাথে ধুমধাম মারামারি শুরু করে দেয়। নিজের কথার এমন অমূল্যায়ন দেখে সোনার মেজাজ পুরোই বিগড়ে যায়। এরপর বাস স্ট্যান্ডে সোনার শিউলে ফেরার বাসের অপেক্ষায় আর জিনু তার মন গলানোর চেষ্টায়। জিনু ভাব নিয়ে বলে, আরে আমি তো অত ব্যথা পাইনি। সোনা রেগে মেগে বলে, আমি তোমাকে কত করে অনুরোধ করলাম, একবারও কি আমার কথাটা শোনা উচিত ছিল না? জিনু অবাক হয়ে বলে, আমি তো তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম, এতে আমার কি ভুল হলো? বুঝতেই পারছি না তুমি শুধু শুধু কেন রেগে আছো? সোনা চরম বিরক্তি হয়ে বলে, তুমি কবে এই বাচ্চাদের মতো আচরণ আর আজে বাজে কাজ বন্ধ করবে? এবার জিনুরও রাগ উঠে যায়। আক্ষেপ করে সে বলে, আমি যাই করি সেটাই তোমার কাছে ইম্যাচিওর লাগে, নিজের সবচেয়ে মূল্যবান জিনিসকে রক্ষা করাটাও বাচ্চামি? ঠিক আছে, হ্যাঁ আমি ইম্যাচিওর, তোমাকে ইমপ্রেস করার জন্যই লড়েছি। আর আমি এতটা ইম্যাচিওর যে এতদিন শুধু একাই তোমাকে পাগলের মতো পছন্দ করে এসেছি। শুনে সোনা কিছুক্ষণ থ মেরে থাকে। এরপর একরাশ অভিমান আর রাগ নিয়ে দুম করে বলে ওঠে, তাহলে আজ থেকে এসব বন্ধ করো। ঠিক তখনই ধুমধাম বৃষ্টি শুরু হয়। রেগে মেগে জিনু চলে যেতে নিলে এমন পরিস্থিতি দেখে সোনা হাউমাউ করে কেঁদে ওঠে।
ওঠে, কিন্তু রাগের বশে জিনু বলে বসে আমার মতো বলদ সাধ্যের বাহিরের কাউকে পছন্দ করে ফেলেছিল। এই বলে বৃষ্টির মাঝে সোনাকে একা ফেলে সে চলে যায়, আর সোনা অসহায়ের মতো দাঁড়িয়ে কাঁদতে থাকে। ব্যাকগ্রাউন্ডে জিনুর ভয়েস ওভার শোনা যায়। শুনেছিলাম মেয়েরা নাকি ছেলেদের আগেই ম্যাচিওর হয়, তবে ছেলেরা সেটা বুঝতে পারে একদম ভুলটা করে ফেলার পর। এদিকে জিনু আর সোনার সাংঘাতিক ঝগড়ার কথা শুনে জিনুর 4 বন্ধু তো রীতিমতো অবাক। তারা ভাবে ওদের সম্পর্ক কি তাহলে শেষ? জিনুকে সান্ত্বনা দেওয়ার বদলে রাস্তায় ক্লিয়ার ভেবে তারা একে একে সোনাকে প্রপোজ করতে রওনা দেয়। সাবাস। এদের মাঝে তেওয়ান সোনার কাছে রিজেক্ট হয়ে জিনুর কাছে আসে। এসে এমন ভাব করে যেন সে জিনুকেই সান্ত্বনা দিতে এসেছে। উল্টো বাকি বন্ধুদের বকতে থাকে, ওরা কেমন রে ভাই, তোর এই অবস্থার মাঝে সোনাকে পটাতে গেল। কিন্তু জিনু ওর দিকে তাকিয়ে মনে মনে হাসে, কারণ জিনু আগে থেকেই জানে এই হারামজাদা একটু আগে সোনার কাছ থেকে রিজেক্ট খেয়ে এখানে এসেছে। ওদিকে সংবিন সোনাকে বলে, তুমি আর জিনু কি আবারও এক হয়ে যাবে? তাহলে তো আমি সারা জীবন রিগ্রেট করে যাব। এই বলে সে দুম করে সোনাকে প্রপোজ করে বসে, যা শুনে সোনা তো রীতিমতো অবাক। এদিকে জিনু আর তার বন্ধু ড্রিঙ্ক করে পুরো মাতাল। টলতে টলতে যাওয়ার সময় এক লোকের সাথে ধাক্কা লাগলে লোকটা রেগে মেগে পেটাতে শুরু করে। দুই বন্ধুও পাল্টা মারামারি শুরু করে, যা দেখতে দারুণ ফানি লাগছিল। মার খেয়ে ফ্লোরে পড়ে জিনুর হঠাৎ বাবার বলা একটা কথা মনে পড়ে, ছেলেরা তখনই ম্যাচিওর হয় যখন তারা মিলিটারি ট্রেনিং এ যায়। ব্যাস, জিনু এবার সোজা মিলিটারি ট্রেনিং এ জয়েন করে, আর সেটা সত্যিই হতে থাকে। একদিন ট্রেনিং এ উঁচু থেকে রশি বেয়ে নিচে নামার কঠিন এক টাস্ক দেওয়া হয়। কমান্ডার বলেন নিচে নামার সময় ভালোবাসার মানুষের নাম ধরে জোরে চিৎকার করবে, কাজটা তখন সহজ হয়ে যাবে। কিন্তু জিনু শুনেছে যে সোনা আর সংবিন নাকি এখন ডেট করছে, তাই নিচে নামার সময় ভালোবাসার মানুষের নাম নেওয়ার বদলে সংবিনকে ইচ্ছে মতো গালি দিতে দিতে সে নিচে নামতে থাকে। সিন চলে আসে 1 বছর পর। ভয়ঙ্কর এক তুফানের কারণে ক্ষতিগ্রস্ত এক এলাকায় জিনু কাজ করছিল। হঠাৎ সে জানতে পারে সোনাদের এলাকাতেও এই তুফান আঘাত এনেছে। শুনে টেনশনে জিনুর মাথা খারাপ হওয়ার অবস্থা। বাধ্য হয়ে সে কমান্ডারের কাছে কয়েক মিনিট ফোনে কথা বলার জন্য আকুতি মিনতি শুরু করে। প্রথমে রাজি না হলেও জিনুর অবস্থা দেখে কমান্ডার শেষমেশ রাজি হয়ে যায়। এদিকে বন্যায় বাসা নষ্ট হওয়ায় সোনাদের পরিবার বাধ্য হয়ে একটা শেল্টারে আশ্রয় নিয়েছে। ঠিক তখনই জিনুর কল আসে। রিসিভ করতেই জিনু অস্থির হয়ে এক নিঃশ্বাসে বলে ওঠে, তুমি কোথায়? তুমি আর তোমার পরিবারের সবাই ঠিক আছো তো? সোনা বলে, আরে শান্ত হও, হ্যাঁ আমার পরিবারের সবাই একদম সেফ আছে, খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। এরপর সোনা একটু অভিমানী সুরে বলে, তুমি এখান থেকে যাওয়ার সময় একটাবারও আমাকে কল করার প্রয়োজন মনে করোনি? জিনু আক্ষেপ করে বলে, আমি আসলে তোমাকে আর সংবিনকে ডিস্টার্ব করতে চাইনি, তোমরা তো এখন ডেট করছো তাই না? সোনা অবাক হয়ে বলে, আরে না, আমরা কখনোই ডেট করিনি। শুনে জিনু ঘাবড়ে গিয়ে বলে, আসলে তাহলে কি অন্য কাউকে করছো? সোনা অভিমানী বলে, তাতে তোমার কি? কিছুক্ষণ চুপ থেকে জিনু জিজ্ঞেস করে, সংবিনকে ডেট করনি কেন? ও তো ভালো ছেলে। সোনা ইমোশনাল হয়ে বলে, ও হয়তো আমাকে এমন কেউ ভাবতো যা আমি নই, কিন্তু আমি যেমন ঠিক সেভাবেই একমাত্র তুমি আমাকে পছন্দ করেছো। জিনু প্রশ্ন করে, তাহলে সেদিন আমাকে যেতে দিলে কেন? সোনা বলে, ভয় পাচ্ছিলাম। শুনেছি রিলেশন শুরু হলে নাকি আকর্ষণ কমে যায়। আমি চেয়েছিলাম তুমি আমাকে আরো দীর্ঘ সময় ধরে পছন্দ করো। জিনু চুপচাপ কথাগুলো শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমিও তো সেদিন পার্কে আমাকে উত্তর দিতে দাওনি। সোনা বলে, কারণ আমার মনে হয়েছিল তুমি রিজেক্ট করে দেবে। আমিও ভীষণ ভয়ে ছিলাম। অর্থাৎ দুজনের মনেই ভালোবাসা ছিল, কিন্তু একে অপরকে হারানোর ভয় এতটাই প্রবল ছিল যে সেই ভয়ে তাদের আর কখনোই ডেট করা হলো না। সোনা ইমোশনাল হয়ে বলে, জিনু আমাকে এতটা পছন্দ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক তখনই সোনার ফোনটা অফ হয়ে যায়, মানে কথাগুলো আবারও অসম্পূর্ণ রয়ে যায়। জিনু একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, জানো সোনা, যেদিন থেকে তোমাকে পছন্দ করতে শুরু করেছি সেদিন থেকেই আমি নিজেকেও নতুন করে ভালোবাসতে শিখেছি। এরপর কয়েক বছর কেটে যায়। জিনুর মিলিটারি ট্রেনিং শেষ হয়। সবাই এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বন্ধুদের খবর হলো মিঞ্জু এখন ফার্নিচার শোরুমে। কাস্টমারদের বিছানা দেখাতে গিয়ে সে নিজেই সেখানে ঘুমিয়ে পড়ে। এতে কাস্টমাররা মনে করে বিছানা খুব আরামদায়ক, এই ভেবে হুমড়ি খেয়ে কেনে, আর এই সুযোগে মিঞ্জু হয়ে যায় কোম্পানির টপ সেলার। অন্যদিকে তেওয়ান এখন একজন শেফ। সে এখনো কিন্তু অ্যাডাল্ট ম্যাগাজিন দেখা ছাড়েনি। সংবিন এখন তার বাবার মতো একজন সফল প্রসিকিউটর। দমহিউন সে পপ মিউজিক ডিরেক্টর, আর যিশু আইডল হতে না পারলেও এখন নামকরা কোরিওগ্রাফার। সবাই এখন নিজের লাইফ নিয়ে দারুণ খুশি। এদিকে জিনু এখন পপুলার কমিক আর্টিস্ট। তার গ্রেট কোম্পানি বেশ নাম করেছে, যেখানে তার বাবা মাও কাজ করে। বক্সিং নিয়ে তার প্রথম কমিকটা সুপারহিট হওয়ার পর সে এখন নতুন একটা গল্প লিখছে, যা আসলে তার আর সোনার স্কুল জীবনের স্মৃতি নিয়ে। তার মানে জিনু আজও সোনাকে ঠিক আগের মতোই ভালোবাসে। এমন সময় হঠাৎ সোনার কল আসে। জিনু বলে, কি ব্যাপার, হঠাৎ কল? সোনা মুস্কি হেসে বলে, গেস করো তো কেন করেছি? জিনু আগের মতোই ভাব নিয়ে বলে, তুমি কি আমাকে প্রপোজ করার জন্য কল করেছো নাকি? সোনা হেসে বলে, তুমি এখনো একদম আগের মতোই আছো। জিনু বলে, আমি তো আসলেই অসাধারণ। তবে শোনো, তুমি চাইলে তোমার প্রপোজাল আমি এখনো অ্যাকসেপ্ট করতে পারি। সোনা এরপর এমন একটা কথা বলে বসে যা শুনে জিনু পুরোই চুপ হয়ে যায়। এরপর সিন কাট হয়ে সোজা চলে আসে সোনার বিয়ের দিনে। মানে ফোনে জিনুকে তার এই বিয়ের কথাই বলেছিল, যা শুনে জিনু চুপ হয়ে গিয়েছিল। তো সোনার বিয়ে হয়ে যাচ্ছে। 4 বন্ধুর মন তো খুবই খারাপ।
হওয়ারই কথা। অন্য একজন হিরো এসে সোনাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে, মানে সোনার বিয়ে আসলে অন্য একটা ছেলের সাথে হচ্ছে যাকে সোনা এখন ভালোবাসে। তাহলে এখন জিনুর কি অবস্থা দাঁড়ান একটু পরে বুঝতে পারবেন। তো বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সব বন্ধুরা মিলে একসাথে ছবি তুলতে আসে। ছবি তোলার সময় দমহিউন বরকে জিজ্ঞেস করে বসে, আমাদের ক্রাশকে আমাদের স্কুলের কুইনকে বিয়ে করে তোমার কেমন ফিল হচ্ছে ভাই? বর তখন একটা মিষ্টি হাসি দিয়ে বলে, স্বপ্নের মতো, আমি সারা জীবন তোমাদের ক্রাশকে মানে সোনাকে অনেক যত্ন করে রাখবো। তো এবার বর বউয়ের কিস করার পালা। এটা শুনতেই জিনু দুম করে আগে গিয়ে বরকে কিস করতে শুরু করে। সবাই তো অবাক। সোনা ঠিকই বুঝতে পারে এর কারণ কি। বুঝতে পেরে সোনা মিষ্টি একটা হাসি দেয়, আর তখন জিনুর সাথে সোনার দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়। তো বৃষ্টির ওই দিনে যদি জিনু রাগ না করে ফিরে আসতো আর দুজনের কেউ যদি ভালোবাসাটা অপরজনের কাছে প্রকাশ করে দিত, তাহলে আজ পুরো কাহিনীটাই অন্যরকম হতো। আজ হয়তো ওই বরের জায়গায় জিনু থাকতে পারতো, কিন্তু আফসোস। তো এরপর জিনু সোনার সামনে দাঁড়ালে আমরা খেয়াল করি জিনু আজকে তার ওই শার্টটা পরে এসেছে যেটাতে এখনো সোনার সেই কলমের কালির দাগটা লেগে আছে। জিনুর ফেস দেখে আমরা এটাও বুঝতে পারি জিনু সোনার জন্য সত্যিই ভীষণ খুশি এবং কৃতজ্ঞ, কারণ সেদিন সোনার ওই পড়ানোর কারণেই কিন্তু জিনু আজ নিজের ক্যারিয়ারে এত ভালো একটা পর্যায়ে আসতে পেরেছে। হ্যাঁ, তাদের ভালোবাসাটা পূর্ণতা পায়নি, কিন্তু সোনার সাথে কাটানো জিনুর ওই মিষ্টি স্মৃতিগুলো জিনুর কাছে আজীবন এমন সুন্দর এক স্বপ্নের মতো হয়ে থাকবে যে স্বপ্ন থেকে জিনু কখনোই জেগে উঠতে চায় না। আর এই অসাধারণ একটা ইমোশন দিয়েই এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। অনেক কষ্ট করে ভিডিও বানাই আর আপনি শুধু দেখেই চলে যান, ফলে আমার ভিডিওগুলোর ভিউ কমে যাচ্ছে। এমনটা করলে তো আমি ভিডিও বানানোর আগ্রহই হারিয়ে ফেলবো। তাই প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর কি কি আছে একটু কষ্ট করে দিয়ে যান, কেমন? তাহলে আমার ভিডিওর ভিউ বাড়বে, আমিও অনেক খুশি হব, আর সেই খুশিতে আরো বেশি বেশি ভিডিও বানাবো। সো কষ্ট করে দিয়ে দেন, কেমন? তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।